মানালি বিয়াস নদীর তীরে অবস্থিত কুলু জেলার বরফে ঢাকা একটি অপূর্ব সুন্দর শহর, যেখানে পাহাড় বরফের চোখ ধাঁধানো সৌন্দর্যের সাথে সাথে ভ্রমণপ্রেমীরা পেয়ে যাবেন বিভিন্ন বরফের অ্যাক্টিভিটি করবার সুযোগ। আর এই জায়গাতেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাথে জুড়ে থাকা হিড়িম্বা টেম্পল, বশিষ্ঠ টেম্পল, মনু টেম্পল, এছাড়া আরও অনেক কিছু। তাই আজকের ভিডিওতে থাকছে এই মানালি ভ্রমণের খরচ খরচা সহ সমগ্র যাত্রা বিবরণী। সাথে কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। মানালিতে কোনো এয়ারপোর্ট নেই, তাই কলকাতা থেকে ফ্লাইটে যেতে চাইলে দিল্লি বা চণ্ডীগড় পর্যন্ত ফ্লাইটে গিয়ে বাকিটা আপনাকে বাসে যেতে হবে। এছাড়া যদি ট্রেনেও যেতে চান তাহলেও কলকাতা থেকে দিল্লি বা চণ্ডীগড়ে পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে করে মানালি যেতে হবে। আর এই বাসের টিকিট আগে থেকে করে রাখাই ভালো। রেড বাস থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন। এছাড়া গভর্নমেন্টের এই ওয়েবসাইটটি থেকেও আপনারা বাসের বুকিং করে রাখতে পারেন। ভাড়া পড়বে 700 থেকে 1000-এর মধ্যে। সিজন ওয়াইজ এই দামটা ভ্যারি করে। আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম। সেখান থেকে মানালির জন্য আগের থেকেই বাস বুক করা ছিল। আমরা রেড বাস থেকে জিঙ্ক বাস নামে একটি কোম্পানির বাস বুক করেছিলাম। এই বাসটির রিভিউ খুব ভালো ছিল দেখে বুক করেছিলাম। এই বাসগুলি 2x2 ব্যাকপুশ থাকে। বিকেল 5টার দিকে আমরা বাসে চেপেছিলাম। প্রায় মাঝরাতের দিকে 12টা-1টার দিকে একটা ধাবাতে দাঁড় করিয়েছিল খাওয়ার জন্য। এখানে এতটাই ঠান্ডা ছিল যে মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছিল। এখানে ভেজ বুফে থালির দাম পড়েছিল 200 টাকা। খাবারের স্বাদও বেশ ভালো ছিল। ভোরের দিকে কুলু পৌঁছে দেখলাম দূরে পাহাড়ে বরফ আর পাশ দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে। আমাদের মোটামুটি সময় লেগেছিল 12 থেকে 13 ঘন্টা। এই বাস জার্নিটি কিন্তু খুবই কষ্টকর। আমাদের বেশিরভাগ বাস যাত্রী সারা রাস্তায় বমি করতে করতে এসেছেন। মানালিতে ঢুকতে ঢুকতে এত বরফ দেখে সত্যি চোখে এত শান্তি পেলাম, সারা রাস্তার জার্নি এক নিমেষে ভুলে গেলাম। বাস থেকে নেমে প্রথমেই চলে যান মানালি ম্যাল রোডে। মানালির বাস স্ট্যান্ড থেকে ম্যাল রোড হাঁটা পথের দূরত্ব, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। লাগেজ বেশি না থাকলে হেঁটেই যেতে পারেন। এখানে পেয়ে যাবেন পরপর প্রচুর হোটেল এবং একটু বার্গেনিং করে 1000-1200-র মধ্যে ভালো থাকার হোটেল পেয়ে যাবেন। তবে রুম হিটার নিলে এক্সট্রা 300 টাকা চার্জ পড়বে। আমরা এই ডায়মন্ড হোটেলটিতে ছিলাম। এর দাম পড়েছিল 1100 টাকা এবং বেশ সুন্দর ছিল। চট করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ম্যাল রোডে কিছু টিফিন করবার উদ্দেশ্যে। এখান থেকেই আমরা গাড়ি বুক করব। লাকিলি আমাদের সঙ্গে কয়েকজনকে পেয়ে গেছিলাম গাড়ি শেয়ারে যাওয়ার জন্য। গন্তব্য সোলাং ভ্যালি। পুরো গাড়িটি বুক করা হয়েছিল 3500 টাকা দিয়ে। আমরা টোটাল 7 জন ছিলাম, তাই পার হেড 500 টাকা করে পড়েছিল। সোলাং ভ্যালি যাওয়ার পথে ড্রাইভার ভাইয়ের পরামর্শে আমরা এই ড্রেস আর জুতো ভাড়া নিয়েছিলাম, কারণ প্রচণ্ড বরফে আমাদের নিজেদের সোয়েটার জামাতে কাজ চলবে না, আর জুতোর মধ্যে বরফ ঢুকে গেলে তো কথাই নেই। তাই এই জুতো আর ড্রেস ভাড়া পড়েছিল 250 টাকা। সোলাং ভ্যালি ঢোকার মুখেই দেখতে পেলাম বরফে রাস্তা ঢেকে গেছে। দুপাশের বরফের স্তূপ পেরিয়ে আমাদের গাড়ি চলেছে গন্তব্যের দিকে। এত বরফ নিজের চোখে প্রথম দেখা। মনে হচ্ছিল কোনো ডিজনিল্যান্ডে বোধহয় পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে বরফের স্তূপ পেরিয়ে এগিয়ে চলেছি সেই উপত্যকার মাঝখানে, যেখানে প্লে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে।
আমরা উইন্টারে গেছিলাম বলে প্রচুর বরফ পেয়েছিলাম, কিন্তু একটু গরম পড়লেই এপ্রিলের পরে কিন্তু এই সোলাং ভ্যালিতে বরফ শূন্য হয়ে যায়। তাই আপনারা বুঝে শুনে এই সোলাং ভ্যালি যাবেন। যদি বরফ এনজয় করতে চান তাহলে কিন্তু এই সময়ে বা শীতের সময়ে যাওয়াই ভালো। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, এটি হলো তার টিকিট কাউন্টার, আর ভাড়া পড়েছিল পার হেড 700 টাকা। এই রোপওয়েতে জার্নিটি আমাদের কাছে লাইফ টাইমের অভিজ্ঞতা হয়ে রয়ে গেল। এত অদ্ভুত সুন্দর লেগেছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। পাহাড়ের উপরে একটা কাঁচের কেবিনের মধ্যে বসে নিচের বরফ দেখতে দেখতে পাহাড়ি গাছের কোল দিয়ে ঘেঁষে ঘেঁষে যখন যাচ্ছিলাম, সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। যেদিকেই চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফের স্তূপ। তবে অন্য সময় এলে কিন্তু এত বরফ পাবেন না। আমি তাই বারবার করে বলে দিচ্ছি, সোলাং ভ্যালিতে আপনারা উইন্টারের সময় গেলে বেশি এনজয় করতে পারবেন। অন্য সময় কিন্তু এই রোপওয়ে দিয়ে এত সৌন্দর্য দেখা যাবে না। রোপওয়ে থেকে নেমে আরেক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছিল। শুধু অবাক হয়ে দেখলাম যে বরফের মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে। এই উপরে ওঠার পর পরিষ্কার সাদা বরফ দেখতে পেলাম। নিচে এত লোকজনের ভিড় আর স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য বরফগুলো ময়লা রং বা হলুদ রং ধরে গেছে, কিন্তু এখানে দেখুন লোকজন কম বলে একদম পরিষ্কার সাদা বরফ দেখতে পাওয়া যায়, যা সত্যি চোখকে মনকে সব দিক থেকে পরিপূর্ণ করে দেয়। इसे कहते हैं जमीन आसमां एक होना। हीरो हो, कैसा लगा इधर आके? जन्नत ना। নিচে এত হট্টগোল আর লোকজনের ভিড় তুলনায় এই ওপরে এসে বসে থাকতে এত ভালো লাগছিল। নিরিবিলি শান্ত পরিবেশ আর পুরো প্রকৃতিটাকে মনের মতন করে উপভোগ করা যায়। গরম এটা জল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এটা শক্ত হয়ে যাচ্ছে। হাতে ঠান্ডা লাগছে না? হ্যাঁ ঠান্ডা লাগছে। নিচে নেমে বরফে কতকগুলো স্পোর্টস রাইডিং আমরাও করেছিলাম, যেমন বাইক, জিপ লাইনার বা আইস স্কেটিং, এই সমস্ত সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ করেছিলাম 500 টাকার মতন। তবে হ্যাঁ, এখানে কিন্তু খুব বার্গেনিং হয়। 1500 টাকা থেকে নেমে 500 টাকাতে রাজি হয়েছে, পার হেড 500 টাকা। আপনারাও গেলে একটু বার্গেনিং করে নেবেন। জিপ লাইনও বেশ এনজয়েবল, কিন্তু হেলমেট ছাড়া একটু বিপজ্জনক। আইস স্কেটিং ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর, আর স্লিপ খেয়ে পড়লে তো আরোই মজা। তবে সাথে সবসময় একজন গাইড থাকে যে আপনাকে বলে দেবে কিভাবে এই ব্যবস্থাতে চলবেন। সোলাং ভ্যালিতে সারাদিন বরফ নিয়ে খেলতে খেলতে দিনটা বেশ ভালোই কেটে গেল, আর সাথে অনেকজন সহযাত্রী ছিল বলে বার্গেনিং করে ট্রিপটা বেশ সস্তাতেই হয়ে গেল। তবে হ্যাঁ, যেহেতু আমরা উইন্টারে গেছিলাম, অটল টানেল এই সময় বন্ধ ছিল। এটা খোলে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। রাতে ম্যাল রোডে ফিরে কিছু শপিং করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়লাম মানালির সাইট সিন করতে। গাড়ি সেই একই বুক করেছিলাম, আর সাথে ছিলাম 7 জন, এবং এই দিনও ড্রাইভার ভাই 500 টাকা করে পার হেড নিয়েছিলেন। প্রথমেই বিয়াস নদীর ধারে একটা খুব সুন্দর স্পট ছিল, সেখানে গেছিলাম। এখানে ছোটোখাটো একটা লোকাল হট স্প্রিংও রয়েছে। এরপর গেছিলাম এখানকার বিখ্যাত হিড়িম্বা টেম্পল। মহাভারতের সময় ভীমের স্ত্রী হলেন হিড়িম্বা, সেই হিড়িম্বা দেবীরই মন্দির এইটি।
কাঠের কারুকার্য করা অপূর্ব সুন্দর এই মন্দিরটি অবশ্যই দেখবেন। এবং এখানে এত সুন্দর পরিবেশ, বন জঙ্গল আর সাথে বরফের মধ্যে খুব ভালো লাগবে। এরপরে দেখে নিন মনু টেম্পল। এছাড়া বশিষ্ঠ টেম্পলও এখানে খুব জনপ্রিয়। এছাড়া আছে বনবিহার। এখানে বলা হয় বন্য জীবজন্তু বা বন বিড়াল দেখতে পাওয়া যায়, তবে আমরা কিছু দেখতে পাইনি। তবে বন জঙ্গলের মধ্যে বেশ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। এরপর গেছিলাম একটি তাঁতকলে। এখানে কাশ্মীরি বস্ত্র বা কাশ্মীরি শাল তৈরি করা হচ্ছে, নিজের চোখে দেখলাম। সব শেষে কুলুর বৈষ্ণোদেবী টেম্পল দেখে শেষ করেছিলাম আমাদের এবারের মতন যাত্রা। সবকিছু মিলিয়ে মানালি দুদিনের মধ্যে বেশ ভালোভাবেই ঘুরে নেওয়া যায়। আর চেষ্টা করবেন শেয়ারিংয়ের ক্যাব বুক করতে, এতে আপনাদের খরচা অনেক কম পড়ে যাবে। এবারের মতন যাত্রা এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।